ফাতেমা ফারিয়াকে ঘরে শুইয়ে দিয়ে নিচে আসে। তখনই ফাহিম ও মোহনা তার সাথে কথা বলতে আসে। ফাতেমা তাদেরকে দেখে হেসে বলে, তোমরা এখানে, খেয়েছ তো? ফাহিম ফাতেমাকে প্রশ্ন করে, কোথায় ছিলি তুই? আমরা সেই কখন থেকে খুঁজছি, কোন জায়গা বাকি রাখিনি, হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেছিলি? ফাতেমা থতমত খেয়ে যায়, আমতা আমতা করে বলে, একটু বাইরে গেছিলাম। মোহনা ফাতেমার কাছে আসে, তার হাতে রক্ত দেখে বলে, তোমার হাতে রক্ত কোথা থেকে এলো? ফাতেমা দ্রুত শাড়ির আঁচলে হাত লুকিয়ে মৃদু হেসে বলে, কেটে গেছে হয়তো কোনোভাবে। মোহনা ফাতেমার সামনে মাথা নিচু করে বলে, আমি জানি, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। এর জন্য হয়তো আমি ক্ষমারও যোগ্য নই। তবুও আমি ক্ষমা চাইছি তোমার কাছে। পারলে আমায় ক্ষমা করে দাও। আমি কিছু মনে রাখিনি ভাবি। তুমি আর কতদিন এখানে পড়ে থাকবে? এবার তুমি নিজের বাড়িতে ফিরে চলো। আমিও ভাবছিলাম যাব। আপাতত তো শ্রেয়ার বিয়ে হলো। বৌভাতটা পেরোক তারপর আমি যাব। ঠিক আছে। ফাতেমা মৃদু হেসে চলে আসে সেই স্থান থেকে। যাওয়ার সময় আবারও নিজের হাতে থাকা রক্তের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে। 31 প্রভাতের আবির্ভাবে ধরণী আলোয় আলোকিত। সূর্যের কিরণ জানান দিচ্ছে নতুন দিন, নতুন শুরুর। ফাতেমা সকাল সকাল ফারিয়াকে ঘুম থেকে তুলে দিল। দুই মা মেয়ে একসাথে নামাজ আদায় করে নিল। অতঃপর ফাতেমা ফারিয়াকে বলল, এখন থেকে নিজে নিজে ওঠার অভ্যাস করে নাও ফারিয়া। আমি তো সবসময় তোমাকে ডেকে তোলার জন্য থাকব না। ফারিয়া আঁতকে উঠে বলে, তুমি এমন কথা কেন বলছো আম্মু? তুমি থাকবে না তো কোথায় যাবে? ফারিয়ার কথার পরে ফাতেমা আর কিছু বলে না, শুধু তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, নিজেকে শক্ত করো, তোমায় শক্ত হতে হবে। তুমি আমার মেয়ে, আমার মতো করেই তোমায় নিজেকে তৈরি করতে হবে। ফারিয়া কি বুঝল ফাতেমা সেটা ঠাহর করতে পারল না। মাকে শক্ত করে জড়িয়ে বসে থাকল মেয়েটি। ফাতেমা, শাবানা বেগমকে সাহায্য করতে লাগলেন নানা কাজে। আজ শ্রেয়ার বৌভাত, একটু পরেই তাদের যেতে হবে সেখানে। শাবানা বেগম নতুন কুটুমের বাড়িতে খালি হাতে যেতে চান না, তাই নানা আয়োজন করছেন। শাবানা বেগমের ছেলে আজ অফিসের কাজে ব্যস্ত, তবে তার স্ত্রী আরমিন এবং সন্তান শাহেদ এসেছে। তবে আরমিনের এসব কাজেকর্মে কোন আগ্রহ নেই। সে এসেই সোফায় পা তুলে বসে ফোন চাপছিল। শাহেদ ফারিয়ার সাথে খেলছিল। শাবানা বেগম ফাতেমার প্রশংসায় পঞ্চমুখ। কথায় কথায় তিনি বলে ফেলেন, তোমার মতো এত ভালো মেয়ে আমি খুব কম দেখেছি। আমার যদি আর একটা ছেলে থাকতো তাহলে তার সাথেই আমি তোমার বিয়ে দিতাম। আরমিনের গা জ্বালা দিয়ে উঠল কথাটা শুনে। বিয়ের পর থেকে তার শাশুড়ি তো কখনো এভাবে তার প্রশংসা করেনি। তাই সে ফাতেমার উদ্দেশ্যে বলল, তা ফাতেমা তুমি নিজের কোন ব্যবস্থা করনি? আর কতদিন এভাবে অন্যের বাসায় পড়ে থাকবা? ফাতেমা ভীষণ অপমানিত বোধ করে। শাবানা বেগম বলে ওঠেন, তোমার কি সমস্যা বৌমা? ও তো তোমার বাড়িতে থাকছে না। ফাতেমা বলে, আমি শুধু শ্রেয়ার বৌভাত পর্যন্তই আছি। আজই ফিরে যাব। আপনাকে এটা বলার ইচ্ছা ছিল আন্টি। ভেবেছিলাম বলবো। তুমি কি আরমিনের কথায় এমন বলছো ফাতেমা? ওর কথায় পাত্তা দিও না। তুমি যতদিন ইচ্ছা এখানে থাকতে পারো। না, আন্টি, আমি অনেক আগে থেকেই এটা ভেবে রেখেছি। আপনি যে এতগুলো দিন আমাকে আশ্রয় দিয়েছেন সেজন্য আমি আপনার উপর অনেক কৃতজ্ঞ। তবে ভাইয়া ভাবি আমাকে বাসায় ফিরতে বলেছে, তাই আমায় ফিরতে হবে। শাবানা বেগম আর কথা বাড়ান না। আরমিনও মুখ বাঁকিয়ে ফোন টিপতে থাকে। এর মধ্যে হঠাৎ ফাতেমার ফোন বেজে ওঠে। সে ফোনটা রিসিভ করতেই বিপরীত দিক থেকে বলে, পুলিশ স্টেশন থেকে বলছি, আপনার প্রাক্তন স্বামী সোহেলের লাশ উদ্ধার করা হয়েছে গতকাল। কেউ তাকে ভীষণ বাজেভাবে তারা চিহ্ন ন করেছে। আপনাকে এখনই পুলিশ স্টেশনে আসতে হবে। ফাতেমা হতবাক, নিজেকে সামলাতে কিছুক্ষণ সময় নেয়, ফোনটা রেখে দেয়। তার হঠাৎ এমন বিমর্ষ চেহারা দেখে শাবানা বেগম জিজ্ঞেস করেন, কি হয়েছে? ফাতেমা বলে, সোহেল তারা চিহ্ন হয়েছে। 32 ফাতেমা পুলিশ স্টেশনে এসে বসে আছে অনেকক্ষণ। অপেক্ষা করছে এই থানার ওসির জন্য। ফাতেমার অপেক্ষার প্রহর শেষ হয়। কিছুক্ষণ পরেই তার সামনে এসে উপস্থিত হয় ওসি। ফাতেমা চোখ তুলে তাকাতেই অবাক হয়। এই লোকটার সাথেই তো গতকাল তার ধাক্কা লেগেছিল। ফাতেমা চোখ বুলায় ওনার ব্যাজটির দিকে। নুহাশ খন্দকার নামটা পড়ে ফাতেমা এবার তাকায় সুঠামদেহী পুলিশ অফিসারের দিকে। তামাটে দেহের রং, ঘন ভ্রু, বড় বড় দুটো চোখ, চোখা নাক, মুখে গাম্ভীর্য, পেশিবহুল হাত। সব মিলিয়ে লোকটাকে সুদর্শন আখ্যা দেওয়াই যায়। বয়স আনুমানিক 33-34। ফাতেমা এক পলক দেখেই চোখ ফিরিয়ে নিল। নুহাশ খন্দকার ফাতেমার সামনে বসেই হাতে একটা ফাইল নিয়ে বলতে থাকে,
আপনি তাহলে ভিকটিমের প্রাক্তন স্ত্রী? জি। আপনাদের ডিভোর্স কতদিন আগে হয়েছিল? 2 মাস। তারপর আপনার স্বামী দ্বিতীয় বিয়ে করে? না, আমাদের বিবাহিত জীবন চলাকালীনই। আপনার রাগ হয়নি আপনার স্বামীর উপর? হুম, হয়েছিল। বুঝলাম। আপনার প্রাক্তন স্বামীকে যখন হত্যার চিহ্ন হত্যা করা হয়েছিল তখন আপনি কোথায় ছিলেন? বাসায়। আপনার বাবার বাসায়? না, আমার বান্ধবীর বাসায়। তার বিয়ে ছিল গতকাল। নুহাশ নিজের মুখ থেকে ফাইলটা সরিয়ে এবার সরাসরি ফাতেমার দিকে তাকায়। ফাতেমার দিকে তাকাতেই তার ভ্রু যুগল কুঁচকে যায়। গতকাল রাতে এই রমণীকেই তো সে দেখেছিল নিজের খালাতো ভাই প্রত্যুষের বিয়েতে। দুই বার ইনি তো তার সাথে ধাক্কাও খেয়েছিলেন। নুহাশ খন্দকার চুপ করে কিছুক্ষণ ফাতেমাকে পর্যবেক্ষণ করে বলে, আপনি কি নিজের প্রাক্তন স্বামীর ডেড বডি দেখতে চান? আমি রক্ত সহ্য করতে পারি না। আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে এখন আসতে পারেন। এরপর কোন দরকার থাকলে আমি আপনাকে ডেকে নেব। আচ্ছা। ফাতেমা উঠে দাঁড়ায়। ধীর পায়ে হেঁটে চলে যায়। নুহাশ ফাতেমার যাওয়ার পানেই তাকিয়েছিল। এমন সময় তার ফোনে তার আম্মুর কল আসে। নুহাশ ফোনটা রিসিভ করতেই তিনি বলেন, নুহাশ তুই কোথায় রে? আমি তো থানায়। কেন? আজ তো প্রত্যুষের বৌভাত। তুই যাবি না? না, আম্মু, আমার থানায় আজ কিছু জরুরি কাজ আছে। বৌভাত তো দুপুরের দিকে। এখনো অনেক সময় আছে। তুই দেখ না একটু চেষ্টা করে যদি যেতে পারিস। তোর খালা বারবার করে বলেছে। আমি তো অসুস্থ তাই যেতে পারছি না। তুই না হয় নাইম আর নিহাকে নিয়ে চলে যা। তুমি নাইমকে বলো নিহাকে নিয়ে যেতে। আমি যেতে পারবো কিনা জানি না। যদি সময় পাই তাহলে যাব। ঠিক আছে, আমি তাহলে রাখছি। আচ্ছা, কমা 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 কমা। ফাতেমার মন ভীষণভাবে খারাপ হয়ে গেছে। যতই সোহেলের সাথে তার ঝামেলা থাকুক, লোকটার সাথে তো 6 বছরের সংসার ছিল তার। ফাতেমা ফারিয়াকে দেখে, মেয়েটা কি সুন্দর খেলছে শাহেদের সাথে। এই মেয়েটা তো তার আর সোহেলের। ফারিয়াকে এখনো সোহেলের মৃত্যুর খবর দেয়নি ফাতেমা। যতই হোক বাবা তো, মেয়েটা বোধহয় সামলাতে পারবে না এই ধাক্কা। একসময় তো বাবা অন্তঃপ্রাণ ছিল মেয়েটা। ভীষণ অসহায় লাগছে তার। তবে ফাতেমা নিজের চোখের জলকে নিয়ন্ত্রণে রাখে। ওই প্রতারকের জন্য চোখের জল নষ্ট করার মানে হয় না। সে নিশ্চয়ই তার কৃতকর্মের ফল ভোগ করেছে। ফাতেমা চুপচাপ বসেছিল। ফারিয়াকে এখনো সে সোহেলের মৃত্যুর খবরটা জানায়নি। মেয়েটা এখন অনেক আনন্দে আছে। ফাতেমা চায় না এখন তাকে এটা জানিয়ে কষ্ট দিতে। পরে সময় করে জানাবে ভাবছে। এর মধ্যে শাবানা বেগম ফাতেমাকে এসে বলেন, তুমি চুপচাপ বসে আছো কেন ফাতেমা? আজ তো শ্রেয়ার বৌভাত, তুমি যাবে না? ফাতেমা শাবানা বেগমকেও কিছু জানায়নি। তাই ভাবল সব বলবে, কিন্তু তখনই ফারিয়া সেখানে এসে বেশ আশা করে বলল, আম্মু, আমায় একটা সুন্দর জামা বের করে দাও না। শ্রেয়া আন্টির বৌভাতে যাব। শাহেদ অনেক সুন্দর একটা পাঞ্জাবি পরেছে, জানো। ফাতেমা মেয়ের এত উৎসাহ দেখে আর না করতে পারল না। সোহেলের জন্য তো তাকে আর তার মেয়েকে কম ভোগান্তি পোহাতে হলো না। এখন এই সুখের সময়গুলো ওই লোকটার জন্য কেন নষ্ট করবে? ফারিয়া কতদিন পর এত আনন্দিত, এত আগ্রহ নিয়ে সাজতেন চাইছে, তখন ফাতেমা আর মানা করতে পারল না। ফারিয়াকে বলল, এসো আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। এরপরই ফারিয়াকে অনেক সুন্দর করে সাজিয়ে দিল ফাতেমা। নিজেও তৈরি হয়ে নিল। সাজগোজ শেষে সবাই মিলে বেরিয়ে পড়ল। এখন তাদের উদ্দেশ্য শ্রেয়ার বৌভাতের ওখানে যাওয়া। সেখানে গিয়ে যদি ফারিয়া একটু খুশি হয় তাহলে তাই সই। কারণ ফাতেমা জানে সোহেলের মৃত্যুর খবরটা ফারিয়া এত সহজভাবে নেবে না। 33 নুহাশ খন্দকার কেস সম্পর্কে কিছু ফাইল ঘাটছিল। বর্তমানে সে একটু ফ্রি ছিল। তবে প্রত্যুষের বৌভাতে যাওয়ার খুব একটা ইচ্ছা তার নেই। এমনিতেও এসব উৎসব অ্যাটেন্ড করতে তার ভালো লাগে না। খালাম্নি বারবার করে বলছিল জন্যই সে প্রত্যুষের বিয়েতে গেছিল। তবে এখন আর বৌভাতে যেতে মন চাচ্ছে না। নুহাশ তাই ফাইল ঘাটায় ব্যস্ত ছিল। এমন সময় তার ফোন বেজে উঠল। নুহাশ ফোনটা হাতে নিয়ে দেখল তার ছোট ভাই নাইম ফোন করেছে। নুহাশ ফোনটা রিসিভ করে। নাইম বলে ওঠে, ভাইয়া কোথায় তুই? আমরা তোর অপেক্ষায় বসে আছি। আর তুই এখনো আসছিস না? প্রত্যুষ ভাইয়ার বৌভাতে যেতে হবে তো নাকি? নুহাশ বলে, তুই নিহাকে নিয়ে চলে যা নাইম। আমি যাব না। সে কি কথা? নিহা তোমার আব্বু যাবে না বলছে। সাথে সাথেই নিহা নাইমের হাত থেকে ফোনটা নিয়ে বলে, আব্বু তুমি আসবে না? বছর 6-এর ছোট্ট নিহার কথার প্রেক্ষিতে কি উত্তর দেবে সেটা বুঝতে পারে না নুহাশ। তবুও তাকে বোঝানোর জন্য বলে, আমি কাজে ব্যস্ত আছি নিহা। আমি যেতে পারবো না। তুমি চাচ্চুর সাথে চলে যাও।
আমি কিছু জানি না, তোমাকে আসতেই হবে, না হলে আমিও যাব না। দেখ মামুনি, এত জেদ করতে নেই। আব্বু ব্যস্ত আছে তো, বোঝার চেষ্টা করো। নিহার এবার কাঁদতে শুরু করলো। মেয়ের কান্না সহ্য করতে পারল না নুহাস। এই মেয়েটাই যে তার বেঁচে থাকার একমাত্র সম্বল। স্ত্রীকে হারানোর পর মেয়েকে আঁকড়েই তো বেঁচে আছে। তাই নুহাস মেয়ের জেদের কাছে হার মেনে বলে, আচ্ছা, তোমায় আর কাঁদতে হবে না। তুমি চাচ্চুর সাথে যাও, আমি চলে যাব। সত্যি? হ্যাঁ, সত্যি। প্রমিস করো। ঠিক আছে, প্রমিস। মনে রেখো, তুমি কিন্তু প্রমিস করেছ। একদম প্রমিস ভঙ্গ করবে না। না হলে কিন্তু আমি আর তোমার সাথে কথা বলবো না। আমি চলে যাব মামুনি। ঠিক আছে, রাখছি। তুমি চলে এসো। ফোন রেখে লম্বা একটা শ্বাস নেয় নুহাস। মেয়েকে যখন একবার কথা দিয়ে ফেলেছে তখন তো তাকে যেতেই হবে। নুহাস উঠে দাঁড়ায়। নিহার এই জেদ দেখে তার মনে পড়ে যায় নিজের স্ত্রী অর্পার কথা। অর্পাও ঠিক এতটাই জেদি ছিল। তবে তার জেদ ছিল অন্যায়ের বিরুদ্ধে। একজন পরাক্রমশালী, নির্ভীক সাংবাদিক ছিল সে। আর এই পরাক্রমী মনোভাবই তার জীবন কেড়ে নেয়। এসব ভেবেই নুহাসের পুরনো কষ্ট আবার মাথাচাড়া দিয়ে ওঠে। অর্পার তারা চিহ্ন নিদের এখনো শাস্তি দিতে পারেনি সে। এই কষ্ট তাকে সবসময় কষ্ট দেবে। কত চেষ্টা তো আর করেনি। কিন্তু তারা চিহ্ন নি অনেক চালাক ছিল। নুহাস এখন সবটাই মহান সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়েছে। তিনি নিশ্চয়ই অপরাধীদের উচিত শিক্ষা দেবেন। 34 শ্রেয়া খুব খুশি হয় ফাতেমাসহ নিজের পুরো পরিবারকে নিজের বউভাতে দেখে। ফাতেমা নিজের সব দুঃখ লুকিয়ে হাসিমুখে শ্রেয়ার সামনে আসে। তার সাথে কথা বলতে থাকে। নতুন জীবনের অভিজ্ঞতা কেমন? দারুণ। আমি জানতাম না শ্বশুর বাড়ি এত সুন্দর হয়। জানলে আরো আগেই বিয়ে করে দিতাম। তোর স্বামী মানুষটা কেমন? প্রত্যুষ। ও তো একজন দারুণ লোক। এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। ফাতেমা খুশি হলো শ্রেয়ার কথা শুনে। স্মিত হেসে বলল, একজন ভালো জীবনসঙ্গী আল্লাহর দেওয়া অনেক বড় নেয়ামত। আমার জীবনে এমন একজন ছিল। বাদ দেই সেসব কথা। তোর জীবন সুখের হোক। শ্রেয়া বলে, আমি চাই তুইও নতুন করে জীবনটা শুরু কর। জীবন তো কারো জন্যই থেমে থাকে না। একজন ভুল মানুষের জন্য জীবন নষ্ট করে লাভ কি? তুই চাইলেই আবার নতুন কারো সাথে। শ্রেয়া নিজের কথা সম্পূর্ণ করার আগেই ফাতেমা তাকে বলে, এই ব্যাপারে কথা না বাড়ানোই ভালো হবে শ্রেয়া। একজন মেয়ের জীবনে বিয়ে একবারই হয়। তাছাড়া, ব্যাপারটা শুধু আমার না। আমার একটা মেয়েও আছে। এমতাবস্থায় আমি কিভাবে এমন কথা ভাবতে পারি? নিজের মেয়েই আমার কাছে সবার আগে। এখন আমার জীবনের শুধু একটাই উদ্দেশ্য, আর সেটা হলো আমার মেয়ের জীবনটা সুন্দর করে গুছিয়ে দেওয়া। আমার জীবন তো এলোমেলো হয়েই গেছে। সেটা আর সাজানো সম্ভব নয়। আমি দোয়া করি, তোর এই এলোমেলো জীবনটা সুন্দর করে সাজানোর জন্য কেউ আসুক। ফাতেমা আর কথা বাড়ায় না। এর মধ্যে বৌভাতের ওখানে চলে আসে নাইম, নিহা, নুহাস ওরা। নুহাস পুলিশ ইউনিফর্ম পরেই এসেছে। তাকে দেখে বেশ জন চমকেও গেছে। ফাতেমা সবার সাথে হেসে হেসে গল্পগুজব করছিল। নুহাস আসতেই তার নজর পড়ে ফাতেমার উপর। ফাতেমাকে দেখেই নুহাস অবাক হয়ে মনে মনে বলে, ওনার প্রাক্তন স্বামী মারা গেছে অথচ ওনার মধ্যে তো কোন দুঃখ দেখতে পাচ্ছি না। কি সুন্দর হেসে সবার সাথে কথা বলছে। ফাতেমারও নজর যায় নুহাসের দিকে। নুহাসকে এখানে দেখে তো ফাতেমা ঘাবড়েই গেছিল। ভাবছিল লোকটা কি তাকে জেরা করার জন্যই এখানে এসেছে। কিন্তু কিছুক্ষণ পর প্রত্যুষ চৌধুরীর মা এসে যখন পরিচয় করিয়ে দেন যে উনি তার বোনের ছেলে তখন একটু নিশ্চিত হয়। তাছাড়া বিয়ের দিনও তো লোকটাকে দেখেছিল। ফাতেমার এখন এমন অবস্থা যে সবকিছু নিয়েই অতিরিক্ত চিন্তা করছে। হঠাৎ করেই নুহাস ফাতেমার খুব কাছে এসে বলে, আপনাকে তো এতক্ষণ বেশ খুশিই লাগছিল। আমাকে দেখে আপনার খুশি মনে হঠাৎ দুঃখ এসে ভর করল কেন? ফাতেমা নিজেকে সামলে নিয়ে বলে, তেমন কিছু নয়। আপনার ব্যবহার কিন্তু এখন আমার ভীষণ সন্দেহজনক লাগছে। আমার সন্দেহের শীর্ষে এখন আপনিই রয়েছেন। ফাতেমার ভয় আরও বাড়ল। নুহাস কথাটা ফাতেমাকে পরীক্ষা করার জন্যই বলেছিল। এরই মধ্যে হঠাৎ ফাতেমা জ্ঞান হারিয়ে পড়ে যেতে নিলে নাইম এসে ফাতেমাকে আগলে নেয়। ফাতেমার জ্ঞান ফিরলে সে নিজের চোখের সামনে ফারিয়া আর শ্রেয়াকে দেখতে পায়। ফারিয়া তো ফাতেমাকে জড়িয়ে ধরে। শ্রেয়া উৎকণ্ঠার সাথে বলে ওঠে, তুই ঠিক আছিস তো? আমি তো ভয়ই পেয়ে গেছিলাম যে তোর আবার কি হলো, হঠাৎ এভাবে অজ্ঞান হয়ে গেলি। আমি ঠিক আছি। শ্রেয়া ফাতেমাকে বিশ্রাম নিতে বলে ফারিয়াকে নিয়ে চলে গেল। এদিকে ফাতেমা বসে বসে নুহাস খন্দকারের বলা কথাগুলো ভাবছিল। ফাতেমা বুঝতে পারছে সে খুব বড় ঝামেলায় পড়তে চলেছে। কারণ সোহেলের কেসে লোকটা তাকেই অপরাধী ভাবছে।
হয়তো ফাতেমার বিরুদ্ধে এখন তদন্ত শুরু করবে। ফাতেমা একটু ঘাবড়ে যায়। তবে নিজেকে সামলে নেয়। এখন তাকে একদম ফুটবল হলে চলবে না। নিজের মেয়ের জন্য হলেও শক্ত থাকতে হবে। তাছাড়া যে অপরাধ সে করেই নি তার শাস্তি ভোগের জন্য ভয় কেন করবে? ওই লোকটা যদি তদন্ত করে তো করুক। তবে সে যেহেতু দোষী নয় তাহলে নিশ্চয়ই তার বিরুদ্ধে কোন প্রমাণ পাবে না। এটা ভেবে আপাতত নিজেকে বুঝো দেয় ফাতেমা। তবে তার ভেতর থেকে খটকা একদম দূর হচ্ছিল না। ফাতেমার সবথেকে বড় ভাবনা তো এটা নিয়ে যে সোহেলকে কে তারা চিহ্ন ন করল। সোহেল যেহেতু একজন উকিল সেহেতু তার অনেক শত্রুই থাকতে পারে। তাদের মধ্যে কেউ করে থাকতে পারে। এমনটাই ভাবছিল ফাতেমা। কিন্তু সে জানে না আসল সত্যটা অন্য কিছু। যেটা হয়তো সে ধারণাও করতে পারবে না। কারণ সে যে অনেক কিছুই জানে না। ৩৫ নয়না জেলে বসে গুনগুন করে গান গাইছিল। তার পাশে বসে থাকা অন্য এক মহিলা কয়েদি বিরক্ত হয়ে বলে, এসব গুনগুন করা বন্ধ করত। এমন প্যানপ্যানানি আমার একদম সহ্য হয় না। নয়না তার কথায় কোন পাত্তা না দিয়ে নিজের মতো গুনগুন করতে থাকে। এর মধ্যে থানার একজন পুলিশ অফিসার আছে নয়নার সাথে আলাদাভাবে কথা বলতে। তিনি নয়নাকে আলাদা একটা চেম্বারে নিয়ে যান। নয়না চেম্বারে ঢুকেই নিজের হাবভাব পুরো বদলে নেয়। পুলিশ অফিসারের সামনে পায়ের উপর পা তুলে বসে বলে, টাকা পেয়ে গেছো তো? পুলিশ অফিসার প্রসন্ন হয়ে বলে, জি ম্যাডাম, আপনার সই করে দেওয়া চেকের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমি টাকা উত্তোলন করেছি। তাহলেই বুঝতেই পারছো, আমাকে সাহায্য করলে আখেরে লাভ তোমারই হবে। তা আর বলতে, তবে জানেন, সেদিন রাতে না আমি খুব ভয় পেয়েছিলাম। আপনার ফিরতে এত রাত হচ্ছিল। আমি তো ভেবেছিলাম আপনি আর ফিরবেনই না। নয়না কথা দিয়ে কথা রাখে। আর তাছাড়া এত বোকা আমি নই যে ফেরারি আসামি হব। জেলে ফিরে এসে তো আমার লাভই হয়েছে। কেউ আমাকে সন্দেহও করছে না। অতঃপর নয়না নিজের চুলের মধ্যে সযত্নে লুকিয়ে রাখা একটা অডিও ক্লিপ বের করে পুলিশ অফিসারের হাতে দিয়ে বলে, আপনি আরও ৫ লাখ পাবেন। তবে তার বিনিময়ে আপনাকে তেমন কিছু করতে হবে না। শুধু কোনোভাবে এই অডিও ক্লিপটাকে কাজে লাগাতে হবে। কি আছে এই অডিও ক্লিপে? নিজেই শুনে নিন। পুলিশ অফিসার অডিও ক্লিপটা একটা রেকর্ডারে ভরে প্লে করতেই শুনতে পায়, ফাতেমা, তুমি আমায় তারা চিহ্ন রো না প্লিজ। যেতে দাও আমায়। আমি জানি, আমি তোমার কাছে অনেক অপরাধ করেছি। সবকিছুর জন্য ক্ষমা চাইছি। কিন্তু আমায় মেরো না প্লিজ। তারপরই শুনতে পাওয়া যায় একটা বিকট চিৎকারের আওয়াজ। যা শুনে গা শিউরে ওঠে। পুলিশ অফিসার ঢোক গিলে বলে, আমায় ঠিক কি করতে হবে? আপনাদের থানাতেই নিশ্চয়ই সোহেল ইসলাম নামের একজনের তারা চিহ্ন নের কেস চলছে। জি, আপনাকে বেশি কিছু করতে হবে না। শুধু এই ক্লিপটাকে সোহেলের ফোনের রেকর্ডিং থেকে পেয়েছেন এটা বলে চালিয়ে দিতে হবে, তারপর যা হওয়ার সেটা এমনিই হবে। পুলিশ অফিসার জিজ্ঞেস করেন, এই তারা চিহ্নটা তো সেই রাতেই হয়েছিল যেদিন আপনি থানা থেকে বেরিয়েছিলেন। তাহলে কি আপনি? নয়না বাঁকা হেসে বলে, এত গভীরে যাওয়ার চেষ্টা করবেন না। আপনাকে এর থেকে 10 লাখ দিয়েছি, আজ আরও 5 লাখ দিলাম। আপনি এই টাকা নিয়েই খুশি থাকুন না। কে কোথায় কাকে তারা চিহ্ন রল এসব জেনে কি করবেন? এসব পুলিশের কাজ করে আর কত বেতন পান? তা দিয়ে সংসার চলে বলুন? পুলিশ অফিসার চুপ হয়ে যান। নয়না বলেন, যা যা বলছি করতে পারবেন তো? জি ম্যাম, আমি পারবো। গ্রেট, এখন যান কাজে লেগে পড়ুন। পুলিশ অফিসার মূলত জেরা করার নাম করে নয়নাকে নিয়ে এসে এসব করল। এমনটা অস্বাভাবিক নয়। টাকার কাছে সবাই গোলাম। বিভিন্ন থানায় হরহামেশাই এমন ঘটনা ঘটতে দেখা যায়, যা আমাদের সমাজের কালো অধ্যায়। নয়না নিজের অভিসন্ধির ব্যাপারে ভেবে মৃদু হেসে বলে, একেই বলে এক ঢিলে 2 পাখি শিকার। প্রথমে ওই সোহেলকে শেষ করেছি, এবার ফাতেমাকেও দূর করব। আমাকে জেলে পাঠিয়েছিল, এবার তোর যাবজ্জীবন হবে রে ফাতেমা। আমার সাথে চ্যালেঞ্জ নেওয়ার ফল বুঝবি। তোর ভাবনা যেখানে শেষ সেখান থেকেই আমার ভাবনা শুরু। তুই তো এটাও জানিস না যে 10 বছর আগে তোর মা বাবার মৃত্যুটা কোন স্বাভাবিক মৃত্যু ছিল না। আমার বাবা মা সবসময় ব্যবসার কাজে কর্মে ব্যস্ত থাকত। আমাকে একদম সময় দিত না। আর অন্যদিকে তোর মা বাবাকে নিয়ে তুই এত হ্যাপি ছিলি। তোর কোন খুশিই যে আমার সহ্য হয় না। সেদিন রাতে ফাঁকা রাস্তা দেখে আমি তাদের উপর গাড়ি চালিয়ে দিয়েছিলাম। সেই সময় সিসিটিভিও ছিল না। তাই সত্য আজও অজানা সবার কাছে। তবে সোহেলকে তারা চিহ্নর আর আমার কোন ইন্টেনশন ছিল না। কিন্তু ওর খুব শখ ছিল আমাকে ঠকিয়ে আমার বড় বোনকে বিয়ে করার। ওর এই ইচ্ছা আমায় রাগিয়ে দিয়েছিল। আর আমার বড় বোন নেহা মির্জা, তার তো আমি এমন ব্যবস্থা করেছি যা কেউ ভাবতেও পারবি না।
বলেই অট্টহাসিতে ফেটে পড়ে। ৩৬ ফাতেমা উঠে বসে শ্রেয়ার বৌভাতের মূল আয়োজনের ওখানে আসে। সেখানে এসেই তার সাথে দেখা হয়ে যায় মিস্টার কবির রিজভীর, যিনি একজন প্রাক্তন পুলিশ অফিসার। তিনি ছিলেন ফাতেমার বাবার একজন ঘনিষ্ঠ বন্ধু এবং ফাতেমার মা বাবার মৃত্যুর কেসটা তদন্ত করেছিলেন, যদিও কোন সুরাহা করতে পারেননি উপযুক্ত প্রমাণের অভাবে। ফাতেমাকে দেখে তিনি এগিয়ে আসলেন কথা বলতে, ভালো মন্দের খোঁজ খবর নিলেন। ফাতেমাও বেশ হাসি মুখেই কথা বলল। এক পর্যায়ে কবির রিজভী বলে উঠলেন, তোমার মা বাবার কেসের কোন সুরাহা করতে পারলাম না। এই জিনিসটা আমাকে ভীষণ কষ্ট দেয়। তোমার বাবা আমার কত ভালো বন্ধু ছিলেন। ফাতেমা বলে, আপনি এমন বলবেন না আঙ্কেল, আপনি তো কম চেষ্টা করেননি। যাই হোক, আমার আল্লাহর উপর ভরসা আছে যে বা যারা আমার বাবা মার মৃত্যুর জন্য দায়ী তারা শাস্তি পাবেনি। তাহলে তোমারও মনে হয় এটা কোন সাধারণ দুর্ঘটনা নয়, একটা পরিকল্পিত হত্যাকাণ্ড? জি, অবশ্যই, কারণ সেই সময় একজন প্রত্যক্ষদর্শী ছিল। যদিও তিনি মাতাল জন্য তার কথা কেউ তেমন গ্রাহ্য করেননি। তবে তার ভাষ্যমতে একটা গাড়ি ইচ্ছাকৃতভাবে আমার মা বাবাকে ধাক্কা দেয় যখন তারা রাতে শপিং শেষে ফিরেছিল। তবে তিনি মাতাল থাকায় গাড়ির নাম্বার প্লেট দেখেননি। না হলে হয়তো একটা সুরাহা হতো। এভাবে কথাবার্তা শেষ করে ফাতেমা ফারিয়ার কাছে গিয়ে বলে, ফারিয়া, চলো আমরা এখন যাই। তোমার মামা মামি অপেক্ষা করছেন। তুমি আজ প্রথমবার মামা বাড়িতে যাবে। ফারিয়া ভীষণ খুশি হয়। ফাতেমা, শ্রেয়া, শাবানা বেগম সবার থেকে বিদায় নেয়। অতঃপর বের হতে যায়। ফাতেমা ফারিয়াকে সাথে নিয়ে বাসায় ফেরে। তাকে দেখেই ফাহিম এবং মোহনা দুজনেই ভীষণ খুশি হয়ে যায়। মোহনা তো ফারিয়াকে একদম কোলে তুলে নেয়। এত সব কিছুর মাঝেও ফাতেমার মুখের ভাব ছিল গম্ভীর। ফাতেমার গম্ভীর মুখশ্রী দেখে ফাহিম বলে, কি হয়েছে ফাতেমা, তোকে এমন লাগছে কেন? ফাতেমা অশ্রু সজল চোখে বলে ওঠে, সোহেল আর নেই। ফাতেমার মুখে এই কথা শুনে উপস্থিত সবাই বাকরুদ্ধ। মোহনা বলে ওঠে, সোহেল তো তোমার স্বামীর নাম তাই না? ফাহিম বলে, কি হয়েছে সোহেলের, ও আর নেই মানে? ফাতেমা দীর্ঘ শ্বাস ফেলে বলে, কে বা কারা ওকে মা ডার করেছে? ফাহিম, মোহনা দুজনেই হতভম্ব। ফারিয়া তো একদম কথা বলতেই ভুলে গেছে। কিছুক্ষণ চুপ থেকে বলে, আব্বু কি মারা গেছে আম্মু? ফাতেমা ফারিয়াকে কি বলবে বুঝতে পারে না। কিভাবে বোঝাবে এই ছোট্ট মেয়েটাকে? হাজার হোক বাবা তো, একটা টান তো থাকবেই। খুশির পরিবেশ হঠাৎ করেই দুঃখে নিমজ্জিত হয়। মোহনা ফাতেমার কাছে এসে বলে, তুমি কষ্ট পেও না, সব ঠিক হয়ে যাবে দেখো। তুমি নিজেকে সামলাও। ফাতেমা স্মিত থাকে। কেমন জানি অনুভূতিহীন লাগছে নিজেকে। মাথা কাজ করাই বন্ধ করে দিয়েছে। কি হবে ভবিষ্যতের ঘটনা? কোথায় বদলে যাবে জীবনের ঘটনা প্রবাহ? তারই উত্তর খুঁজছে জীবনের সমীকরণগুলো। যার উত্তর নেই, যেই প্রশ্ন এখনো সন্দেহতীত। ৩৭ নুহাশ খন্দকার সোহেলের মৃত্যুর কেসটা নিয়েই তদন্ত করে চলছিলেন। এখনো তার হাতে এই কেস সম্পর্কে শক্ত কোন প্রমাণ আসেনি। তাই তিনি ভীষণ স্ট্রেসের মধ্যে আছেন। কারণ এই কেসটা নিয়ে অনেক জলঘোলা হচ্ছে। মৃত্যুর ভয়াবহতা সবাইকে ছাপিয়ে দিচ্ছে। সবাই ভয়ে ভীত। জনমনে নিরাপত্তাজনিত সমস্যা তৈরি হয়েছে। এই জন্য উপর মহল থেকেও ক্রমাগত চাপ আসছে এই কেসের একটা সমাধান বের করার জন্য। নুহাশ খন্দকারও সেই চেষ্টা করে চলেছে যাতে কোনভাবে হলেও এই কেসের জট কাটানো সম্ভব হয়। তবে আদৌ এই কেসের সুরাহা করা সহজ হবে কিনা সেই হিসাব করা বেশ কঠিন। তবে নুহাশ খন্দকার হার মানার পাত্র নয়। সে যথাসাধ্য চেষ্টা করবে এই কেসের কোন সুরাহা বের করার। সেজন্য তাকে যতই পরিশ্রম করতে হোক না কেন সে করবে। এমনি মনোভাব থেকে নুহাশ খন্দকার সেদিন রাতের কিছু সিসিটিভি ফুটেজ চেক করতে বসেছে। এতে তেমন সন্দেহজনক কিছুই নেই, তবে একটা সিসিটিভি ফুটেজ একজন মহিলাকে হন্তদন্ত হয়ে কোথাও দৌড়ে যেতে দেখা গেছে। সিসিটিভি ফুটেজ উপস্থিত মহিলাকে নুহাশের খুব চেনা চেনা লাগে। ছবিটা ভালোভাবে দেখে সে চমকে ওঠে। এ তো নেহা মির্জা। নেহা নুহাশের ক্লাসমেট ছিল। এজন্যই নেহাকে চেনে সে। কিন্তু নেহা এভাবে কোথায় যাচ্ছিল? তাহলে কি এই কেসের সাথে নেহার কোন সম্পর্ক রয়েছে? এই সব উত্তর এখনো অধরা রয়েছে, যার উত্তর পাওয়াও এত সহজ না। তবু নুহাশ খন্দকার খোঁজ লাগালো। আর এতে বেরিয়ে এলো কিছু তথ্য। যেমন নেহা মির্জা সোহেল ইসলামের দ্বিতীয় স্ত্রী নয়না মির্জার বড় বোন, যদিও সৎ বোন। এবং কিছু দিন আগে এই নেহা মির্জাই সোহেলের সাথে দেখা করে এবং তার জামিনের ব্যবস্থা করে। এই মূলত ঘটনা। তবে এই ঘটনাগুলোর থেকে আরও বড় ঘটনা হচ্ছে সোহেলের মৃত্যুর পর থেকে নেহা মির্জা নিখোঁজ। এই ঘটনাগুলো নুহাশের চিন্তা বাড়াচ্ছে। তাহলে কি নেহা মির্জার হাত থাকতে পারে এসবের পেছনে?
এসব ভাবনার মধ্যেই নুহাসের সাথে দেখা করতে এলো তার থানারই আরেক কর্তব্যরত পুলিশ। সে হাতে নাতে এমন কিছু প্রমাণ নিয়ে এলো যা বদলে দিল এই কেসের পুরো গতিপথ। নুহাস খন্দকার বলে উঠল, আমার সন্দেহই তাহলে ঠিক। যাকে সন্দেহ করেছিলাম সেই তাহলে রয়েছে এসব কিছুর পেছনে। এবার আমাকে এসব কিছুর সুরাহা করা থেকে কেউ আটকাতে পারবে না, কেউ না। এসব ভাবনা শেষে নুহাস ভীষণ চিন্তিত হয়ে পড়ে। কোথাও একটা খটকা থেকে গেলেও তাকে এখন প্রমাণ অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। তবে সে এটুকু বুঝতে পারছে কেসটা ভীষণ জটিল। তাই এর চূড়ান্ত সুরাহা করার জন্য এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। 38। ফাতেমা বিষণ্ণ মন নিয়ে ঘরে বসেছিল। তার মনে এখনও ঘুরপাক খাচ্ছে নানারকম ভাবনা চিন্তা। সোহেলের মৃত্যুর থেকেও তাকে বেশি ভাবাচ্ছে নুহাসের তার প্রতি থাকা সন্দেহের দৃষ্টি। তাহলে কি তার ভাগ্যে কারাবাস লেখা আছে? ফাতেমা এসব চিন্তা থেকেই তাকালো ঘুমন্ত ফারিয়ার দিকে। বাবার মৃত্যুর খবর পাওয়ার পর থেকে সে একদম থমকে ছিল। কিছুক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে। ফারিয়ার ঘুমন্ত মায়াবী মুখের দিকে তাকিয়ে ফাতেমা অসহায়ত্ব প্রকাশ করে। ফারিয়ার মাথায় হাত বুলিয়ে বলে, সোনা মেয়ে আমার, আমি নিজেকে নিয়ে নয় তোমাকে নিয়ে ভাবছি। আমার যা হয় হোক, কিন্তু তার আগে আমি তোমার একটা ব্যবস্থা করতে চাই। এসব ঘটনার পরই ফাতেমা ফাহিম ও মোহনার সাথে আলাদা করে কথা বলতে যায়। তাদেরকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া, ভাবি, তোমাদের কাছে আমি কিছু চাইলে তোমরা না করবে না তো? ফাহিম বলে, না, তুই বল কি বলবি। আমরা তোর কথা রাখার চেষ্টা করব। তোমাদের বেশি কিছু করতে হবে না। শুধু আমার মেয়েটাকে একটু দেখে রাখতে হবে আমার অবর্তমানে। পারবে তো? মোহনা বলে ওঠে, এটা তুমি কেমন কথা বলছো ফাতেমা? তোমার অবর্তমানে মানে, কোথায় যাবে তুমি? ফাতেমা মলিন হেসে বলে, ভাগ্য কাকে কখন কোথায় নিয়ে যায় সেটা কি বলা যায় ভাবি? আমিও তো পারবো না নিজের ভাগ্যের কথা বলতে। শুধু আফসোস করতে পারবো নিজের ভাগ্য নিয়ে। এর চেয়ে বেশি কিছু নয়। ফাহিমতর কথা আমার ভীষণ সন্দেহজনক লাগছে ফাতেমা। তুই কি আমাদের থেকে কিছু লুকাতে চাইছিস? মোহনা, তোমার ভাইয়া একদম ঠিক বলেছে। আমারও এমন কিছুই মনে হচ্ছে। তুমি প্লিজ কিছু লুকিও না আমাদের থেকে। আমরা তো তোমাদের আপনজন। আমাদের সাথেই তো নিজের সব সমস্যা শেয়ার করতে হবে তো নাকি? ফাতেমা নিজের ভাই ভাবি দুজনের দিকে তাকিয়ে কাতর কণ্ঠে বলে, আমার মেয়েটাকে দেখে রেখো তোমরা। আর কিছু চাওয়ার নেই আমার। ফাতেমার কথায় হতভম্ব হয়ে তাকিয়ে থাকে দুজন। ঘটনা কোন দিকে মোড় নিতে চলেছে বোঝার চেষ্টা করে। ফাতেমা আর চুপ না থেকে বলে, সোহেলের মৃত্যুর কেসে পুলিশ আমায় সাসপেক্ট করছে। খুব শীঘ্রই হয়তো আমায় জেলে যেতে হবে। ফাহিম উত্তেজিত হয়ে বলে, বললেই হলো নাকি? আমার বোনকে আমি জেলে যেতে দিব না। আমি মানব না এটা। আমার বোন এমন কিছু করতে পারে না। মোহনা, তোমার ভাইয়া একদম ঠিক বলেছে। আমরা তোমার পাশে আছি সব সময়। এরই মধ্যে কলিং বেলের শব্দ ভেসে আসে। মোহনা বলে, আমি গিয়ে দেখি কে এসেছে। দরজা খুলে পুলিশদেরকে দেখে সে হতবাক হয়ে যায়। নুহাস খন্দকার কিছু মহিলা পুলিশকে নিয়ে এসেছে। সে বাড়িতে ঢুকে বলে, ফাতেমা খাতুন আছেন বাড়িতে? হ্যাঁ, কেন? ওনার নামে এরেস্ট ওয়ারেন্ট আছে। উই হ্যাভ টু এরেস্ট হার। ফাহিম আসতে আসতে কথাগুলো শুনছিল। সে এগিয়ে এসে বলে, আমার বোনকে এরেস্ট করবেন মানে? নুহাস খন্দকার বলে, আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে ওনার বিরুদ্ধে। ফাতেমাও ততক্ষণে চলে আসে। তাকে দেখেই মহিলা পুলিশ এগিয়ে এসে হাতকড়া পোড়ায়। ফাতেমা নিশ্চুপ। ফাহিম, মোহনার বাধা টিকল না। ফাতেমাকে গ্রেফতার করে নিয়ে গেল পুলিশ। ফাতেমাকে জেলে আনা হয়েছে। ফাতেমাও মানিয়ে নিয়েছে এই বাস্তবতার সাথে। তবে কাকতালীয় ভাবেই হোক বা যেভাবেই ফাতেমাকে যেই লোকাপে রাখা হয়েছে সেখানেই ছিল নয়না। ফাতেমাকে দেখে যেন নয়না পরিতৃপ্তি পায়। ফাতেমাকে শুনিয়ে শুনিয়ে বলে, আরে ম্যাডাম ফাতেমা, আপনি এখানে? আপনাকে তো এখানে একদম আশা করিনি। এত আদর্শবাদী, সৎ মানুষ আপনি। এই জেলে আপনি কি করছেন? বলেই অট্টহাসি দেয়। বলে, আমাকে জেলে পাঠিয়েছিলি তাই না? আজ দেখ ভাগ্য তোকেই জেলে এনে দাঁড় করিয়েছে। ফাতেমা নয়নার এসব কথার কোন প্রতিক্রিয়া জানায় না। নয়নাকে নিজের মতো বলতে হয়। অনেকক্ষণ নয়না বকবক করার পর সে বলে, হয়েছে তোর কথা বলা শেষ? তাহলে এবার আমিও কিছু বলবো, তুই শুনে নে। আমি জানি আমি কোন অন্যায় করিনি, এই জন্য আমি বিন্দুমাত্র চিন্তিত নই। যে কোন অন্যায় করে না তার সাথে খারাপ কিছু হতে পারে না। আমার সাথেও হবে না। দেখবি সব সত্য সামনে আসবে। নয়না, তুই বসে বসে ওই স্বপ্নই দেখ। তুই তো সোহেলকে তারা চিহ্ন ন করেছিস। তাই তো তোকে আজ জেলে আসতে হয়েছে। ফাতেমা কৌতূহলী হয়ে বলে, তুই কিভাবে এই জেলে বসে সোহেলের মৃত্যুর খবরটা পেয়ে গেলি?
আর এত নিশ্চিত হয়েই বা কিভাবে বলছিস যে তারা চিহ্ন নটা আমিই করেছি? আর সবথেকে বড় কথা হলো এটাই যেই সোহেলকে এত ভালোবেসে বিয়ে করলি তার মৃত্যুতে তোর তেমন কোন প্রতিক্রিয়াই নেই। এসব তো আমার হজম হচ্ছে না। ফাতেমার কথা শুনে নয়না সামান্য ঢোক গিলে বলে, কি বলতে চাইছিস তুই? ফাতেমা, আমি কি বলতে চাইছি সেটা তুই খুব ভালোই পেরেছিস। আর যদি নাও বুঝে থাকিস সময়ের সাথে ঠিক বুঝে যাবি। নয়না আর কথা বাড়ায় না, সে তো ভেবেছিল জেলে আসার পর ফাতেমা অসহায় হয়ে ভেঙে পড়বে। কিন্তু এখন দেখছে ফাতেমা তো ফাতেমাই। তাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া এত সহজ নয়। বরং যত দিন যাচ্ছে ফাতেমা ততই অপরাজেয় হয়ে উঠছে। ভয়হীন এবং আত্মবিশ্বাসী। এটা নয়নাকে পীড়া দিচ্ছিল। সে কি তবে সবসময় ফাতেমার কাছে এভাবেই পরাজিত থেকে যাবে? ভাবতেই রাগে নিজের চুলছি অর্তে ইচ্ছে হলো। ৩৯। শ্রেয়া ও প্রত্যুষ জেলে এসেছে ফাতেমার সাথে দেখা করতে। কিন্তু নুহাস তো তাদের সাথে দেখা করতে দিতে রাজিই ছিল না। কারণ এটা নাকি বেআইনি। পরবর্তীতে প্রত্যুষ অনেক কষ্টে ব্যাপারটা ম্যানেজ করে। কোর্টে যোগাযোগ করে জানায় সে ফাতেমার হয়ে কেস লড়বে, তাই যেন তাকে ফাতেমার সাথে দেখা করার সুযোগ দেওয়া হয়। কোর্ট পারমিশন দেওয়াতে নুহাসের আর কিছু করার থাকে না। অগত্যা তাকে রাজি হয়ে যেতেই হয়। তবে শ্রেয়া দেখা করার অনুমতি পায় না। এজন্য সে হতাশায় ডুবে যায়। প্রত্যুষ শ্রেয়াকে ভরসা দিয়ে বলে, তুমি একদম চিন্তা করো না শ্রেয়া। আমার উপর ভরসা রাখো। আমি তোমার বান্ধবীর হয়ে কেস লড়ব এবং সে যদি নির্দোষ হয় তবে অবশ্যই তাকে জেল থেকে বের করে আনব। এটা আমার নৈতিক দায়িত্ব। শ্রেয়া ভরসা করে তার স্বামীর উপর। তার মনে হয় তার স্বামী পারবে সবটা ঠিক করে দিতে, ফাতেমাকে আবার ফিরিয়ে আনতে। তার এখনো মনে পড়ে ছোট্ট ফারিয়া কিভাবে তার কাছে এসে নিজের মায়ের জন্য কাঁদছিল। ফাহিম, মোহনা প্রত্যুষকে অনুরোধ করেছে ফাতেমার হয়ে কেস লড়ার জন্য। প্রত্যুষও রাজি হয়ে গেছে। প্রত্যুষ গিয়ে ফাতেমার সাথে দেখা করে। প্রত্যুষকে দেখে ফাতেমা খুশি হয়। প্রত্যুষ বলে, কখনো ভাবিনি আপনাকে এই অবস্থায় দেখতে হবে। আপনার জন্য খুব খারাপ লাগছে। কত সুন্দর পার্সোনালিটির মানুষ আপনি। আর শেষ পর্যন্ত কিনা আপনাকে তারা চিহ্ন এর মামলায় ফেঁসে যেতে হলো। ফাতেমা, আমরা সবসময় যা ভাবি তার ব্যতিক্রম ঘটনাই বেশি ঘটে। প্রত্যুষে প্রমাণের ভিত্তিতে আপনাকে গ্রেফতার করা হয়েছে সেটা আমি দেখেছি। ওই অডিও ক্লিপে আপনার প্রাক্তন স্বামী সোহেল আপনার নাম নিয়েছিল। কিন্তু এর কারণ কি হতে পারে? আপনি যদি সত্যিই এই কেসের সাথে জড়িত না থাকেন তাহলে এসবের মধ্যে আপনার নাম কেন এলো? ফাতেমা কিছুক্ষণ ভেবে বলে, অনেক বড় কোন গড়বড় আছে। আমি বিষয়টা নিয়ে কোন কিছুই বুঝে উঠতে পারছি না। আপনি একটা কাজ করুন, এই কেসের যিনি তদন্ত করছিলেন মানে ইন্সপেক্টর নুহাস খন্দকার, ওনার সাথে কথা বলুন। আমার মনে হয়, পারলে উনি এই কেসের ব্যাপারে কিছু বলতে পারবেন। ওনার হাতে এই দিনে কিছু প্রমাণ তো অবশ্যই এসেছে যা থেকে এই কেসের ব্যাপারে কোন না কোন ক্লু অবশ্যই পাওয়া যাবে। প্রত্যুষ চৌধুরী বলেন, একদম ঠিক বলেছেন আপনি, এই কথাটা আমার মাথায় আগে কেন আসেনি। আমি নুহাসের সাথেই কথা বলবো। ৪০। প্রত্যুষ চৌধুরী নুহাস খন্দকারের সাথে কথা বলে জানতে পারে নেহা মির্জার ব্যাপারটা। এটা তার মনে সন্দেহ জাগায়। তবে বিষয়টা নিয়ে সে বেশি দূর এগোতে পারে না। এর মধ্যে কোর্টে ২ বার হেয়ারিং হয়, এবং এই ২ দিনে প্রত্যুষ চৌধুরী ফাতেমার পক্ষে তেমন কোন প্রমাণ জোগাড় করতে পারেনি যা তাকে সাহায্য করবে। অপরদিকে বিপরীত পক্ষের উকিল ফাতেমার বিপক্ষে শক্তপোক্ত প্রমাণ জাহির করে চলেছে। যার ফলে কেস এখন অনেকটাই হাতের বাইরে। প্রত্যুষ তেমন আশা দিতে পারছে না। ফাহিম মোহনাও একদম ভেঙে পড়েছে এসব ব্যাপার নিয়ে। তবে ফাতেমা এখনো স্থির আত্মবিশ্বাস নিয়ে বেঁচে আছে। আজও সকালে ফজরের নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করল। তার বিশ্বাস আল্লাহর উপর থেকে এক চুলও নড়েনি। ফাতেমা বিশ্বাস করে সত্যকে ছাইচাপা দিয়ে বেশিদিন রাখা যাবে না। একদিন না একদিন ছাই উড়িয়ে সত্যটা প্রকাশিত হবেই। ৪০। একটি অন্ধকারবদ্ধ ঘরে নেহা মির্জাকে বন্দি করে রাখা হয়েছে। তার উপর তার চোখ কালো কাপড়ে বাঁধা। হাত পাও বেঁধে রেখেছে চেয়ারের সাথে। নেহা মির্জা জানে না তাকে কে এভাবে বন্দি করে রেখেছে। সেদিন সোহেলের ওই বিভৎস লাশ দেখার পর তার মাথা ঘুরে সে পড়ে গিয়েছিল। অজ্ঞান হওয়ার পর যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে এই বন্ধ ঘরে আবিষ্কার করে। নয়না অট্টহাসি নিয়ে তাকে বলেছিল, আমার উপর প্রতিশোধ নিতে এসেছিলি না তুই? এবার দেখ তুই নিজে কিভাবে শেষ হয়ে যাবি। সোহেলকে আমি ইতিমধ্যেই শেষ করে দিয়েছি আর এবার তোর পালা। প্রতিদিন নেহা মির্জাকে এখানে একজন মানুষ এসে খাবার দিয়ে যায়। নেহা খেতে না চাইলে জোর করে তার মুখে খাবার পুরে দেয়। এই বন্দিজীবন আর পছন্দ হচ্ছে না নেহার। সে মুক্তি চায় এই নারকীয় জীবন থেকে। এই জন্য নেহা মির্জা ঠিক করেছে আর যাই হোক না কেন আজ সে এখান থেকে পালাবেই।
তাকে কেউ আটকাতে পারবে না। আজ ওই লোকটা খাবার নিয়ে আসতেই নেহা মির্জা তাকে কথার জালে ফাঁসানোর চেষ্টা করে। অনেক টাকার লোভও দেয় তাকে ছাড়ার জন্য। কিন্তু লোকটি কোন প্রতিক্রিয়া ছাড়াই নেহা মির্জাকে খাবার খাইয়ে দিতে থাকে। নেহা নানাভাবে কনভিন্স করার চেষ্টা করে, শেষ পর্যন্ত ব্যর্থ হয়, হাল ছেড়ে দেয়। লোকটা তাকে খাইয়ে দিয়ে চলে যায়। নেহা হতাশ হয়ে ঘুমানোর চেষ্টা করে। এই জীবন থেকে বুঝি আর তার মুক্তি নেই। কান্না পাচ্ছে ভীষণ। নেহার এই ভাবনার মাঝেই হঠাৎ আবার কেউ এসে দরজাটা খুলে। নেহার মনে হয় ওই লোকটা হয়তো আবার ফিরে এসেছে। নেহার কানে গোলাগুলির আওয়াজও আসে। এ পর্যায়ে সে বেশ ভয় পেয়ে যায়। এমন সময় কেউ এসে নেহার হাতের বাঁধন খুলে দেয়। অতঃপর নেহা নিজের চোখের বাঁধন খুলে হতবাক হয়ে সেই লোকটির দিকে তাকিয়ে বলে, তুমি? লোকটা হেসে বলে, হ্যাঁ, আমি। কেন অবাক হয়েছ? নেহা সত্যিই ভীষণ অবাক হয়ে গেছে। মনে মনে ভাবতে থাকে এটা কিভাবে সম্ভব? এ কিভাবে এখানে এলো? ফাতেমার কেস এখনো চলছে। কিন্তু সুরাহা মিলেনি। যেভাবে একের পর এক তার বিরুদ্ধে বড় প্রমাণ করতে হাজির করা হচ্ছে তাতে অনেকে একপ্রকার নিশ্চিতই যে এই কেসটা সে হারতে চলেছে। গতকালই মোহনা ফারিয়াকে নিয়ে দেখা করে গেছে। নয়নাও প্রতিনিয়ত ফাতেমাকে নিয়ে হাসাহাসি করে। তাকে উস্কানি দেয় এই সব নিয়ে। তবে ফাতেমা নির্বিকার। সে এখনও বিশ্বাস রাখে ন্যায়বিচারের প্রতি। আজকেও তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করল যেন সে সুবিচার পায়। এই দুনিয়ার না পেলেও আল্লাহর আদালতে যেন সবকিছুর সুবিচার হয়। ফাতেমা জানে এটাই হবে। এই দুনিয়ার ফয়সালা যাই হোক, আখিরে সেই শেষ হাসি হাসবে। তাই কোন কিছু নিয়েই সে মাথা ঘামাচ্ছে না। তার চিন্তা ছিল নিজের মেয়েকে নিয়ে, ফারিয়াকে নিয়ে। কিন্তু সেও তো এখন একটা মাথা গোজার ঠাঁই পেয়েছে। তার ভাই ভাবির তো কখনো সন্তান হবে না। ফারিয়া না হয় তাদের সেই ফাঁকা স্থান পূরণ করুক। পূর্ব আকাশে উদিত হয়েছে সূর্য। ফাতেমা সকালে ফজরের নামাজ আদায় করে কোরআন তিলাওয়াত করছিল। নয়নাকে কিছুদিন আগে অন্য একটা ছেলে নিয়ে যাওয়া হয়েছে। এখন ফাতেমার সাথে তার ছেলে আরও ৩ জন রয়েছে। এদের মধ্যে 2 জন নতুন হলেও একজন পুরাতন কয়েদিও আছে। এই কয়েদির নাম চম্পা খাতুন, মধ্যবয়সী এক মহিলা। বয়স বড়জোর 50 হবে। চুরির দায়ে এই বয়সে জেল খাটতে হচ্ছে। নয়নার সুমধুর কণ্ঠের কুরআন তেলাওয়াত শুনে চম্পা খাতুন মুগ্ধ। নয়নার তেলাওয়াত শেষ হতেই তিনি বলে ওঠেন, তোমার কণ্ঠ খুব সুন্দর মেয়ে। ফাতেমা বিনিময়সহ মুচকি হাসে। চম্পা খাতুন বলেন, আমি ভাবতেই পারছি না, তোমার মতো এত ভালো একটা মেয়ে জেলে কি করছে। আমি তো জন্মেছিলাম বস্তিতে। ছোট থেকে চুরি ছিনতাই করে মানুষ হয়েছি। বিয়েও হয়েছিল এক দিনমজুরের সাথে। কিন্তু স্বামী সুখ জীবনে মেলেনি। সন্তানরাও খেতে দেয় না। তাই বাধ্য হয়ে নিজের পেট চালানোর জন্য এই বয়সে এসেও পাপ করতে হয়েছে। ফাতেমা ভালো করে ওনাকে বুঝিয়ে বলেন, আপনি চাইলেই ভালো কোন উপায়ে হালাল উপার্জন করতে পারেন। এসব পাপ কাজ আর না করাই ভালো। আখিরাতে এত পাপের মাসুল গুনতে পারবেন না। এরপর তাদের কথাবার্তা চলতে থাকে। হঠাৎ কথায় কথায় ফাতেমা চম্পা খাতুনকে জিজ্ঞেস করে, আচ্ছা, এর আগে এই জেলে যে কয়েদি ছিল, মানে নয়না, তার কোন ব্যবহার কি আপনার সন্দেহজনক লেগেছে? ওই মেয়ের কথা আর বলো না। ও তো পুরো একটা ক্রিমিনালের ক্রিমিনাল। জাত ক্রিমিনাল বললেও ভুল হবে না। আমার তো মনে হয় পুলিশদের সাথেও ওর ভালো যোগাযোগ আছে। পুলিশরাও ওর সাথে সমঝে কথা বলতো আর মাঝে মাঝেই কাউন্টার সেলে নিয়ে গিয়ে কিসব বলতো, কিন্তু মনে হতো না কোন টর্চার করতো বলে। একজন কয়েদিকে তো টাকা লেনদেনের ব্যাপারেও কথা বলতে শুনেছিলাম। যদিও জানি না কতটা সত্য। ফাতেমার সন্দেহ প্রগাঢ় হয়। সে বলে, আচ্ছা, আজ থেকে কয়েক সপ্তাহ আগে, আনুমানিক 3 সপ্তাহ আগে রাতে কি কোন ব্যতিক্রম কিছু দেখেছিলেন আপনি? ব্যতিক্রম বলতে সেরকম কিছু দেখিনি, তবে কি? এক রাতের একটা ব্যাপার অদ্ভুত ছিল। 3 সপ্তাহ আগেই হবে। সেদিন খুব সন্ধ্যাতেই আমরা সবাই ঘুমিয়ে যাই। আমি সেদিন সবার আগে সকালে উঠে দেখি সবাই ঘুমিয়ে, কিন্তু ওই নয়না একা বসেছিল। সাধারণত এত তাড়াতাড়ি ঘুমাই না আমি। তাই সন্দেহ হওয়াতে বাকি কয়েদিদের সাথে কথা বলি। তারাও জানায়, তারা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিল। ফাতেমার কাছে এবার যেন অনেক কিছুই পরিষ্কার হয়। নয়নার কথা ভেবে সে বলে, পাপ কখনো লুকানো থাকে না। তোর পাপও সবার সামনে আসবে। 41। নেহা মির্জার ঘুম ভাঙলে সে নিজেকে একটি আলিশান ঘরে। ঘুম থেকে উঠতেই সে সেই অনাকাঙ্ক্ষিত ব্যক্তিকে নিজের চোখের সামনে দেখতে পায়। দেখতে পেয়েই সে বলে ওঠে, তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন? কি চাইছো কি তুমি? আগন্তুক বলল, তেমন কিছু না, শুধু তোমায় আমার কথামতো কাজ করতে হবে। যেমনটা তুমি সবসময় করতে। তুমি তো আমাকে কাজ থেকে বের করে দিতে চেয়েছিলে। আমায় মেয়ে তারা চিহ্ন ফেলার ট্রাই করেছিলে।
তাহলে এখন হঠাৎ এমন উল্টো সুরে কথা বলছো কেন? এত কথা তো শুনতে চাই না। তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে আমি এখন যা যা বলছি তাই তাই করো। তোমাকে আমি আবারও কাজে ফিরিয়ে নেব। নতুন দমে কাজ শুরু করতে হবে। এর বিনিময়ে কি করতে হবে আমায়? বেশি কিছু না। এর জন্য শুধু আমার শিখিয়ে দেওয়া কথাগুলো বলতে হবে করতে গিয়ে। করতে? হ্যাঁ, করতে সোহেলের মৃত্যুর কেস চলছে। আর সেখানে তোমার কথায় বদলে যাবে অনেক কিছু। আমার কথায়? কিন্তু সোহেল তো। জানি, আমি সবটাই জানি। এরপর আগন্তুক থামে, একটা কাগজ ধরিয়ে দেয় নেহা মির্জার হাতে। অতঃপর বাঁকা হেসে বলে, এটা হলো তোমার সংলাপ। এখানে যা যা লেখা আছে ঠিক তাই তাই বলতে হবে বিচারকের সামনে। ভালো করে মুখস্থ করে নাও। নেহা মির্জা দুদিকে মাথা নাড়ায়। বেঁচে থাকার জন্য তার যে এখন অন্য কোন উপায় নেই। 42। প্রত্যুষ চৌধুরী উদাস মনে ফাহিমের সাথে একটা কফি শপে বসেছিলেন। ফাহিম প্রত্যুষ চৌধুরীকে জিজ্ঞেস করে, আমার বোনটাকে বাঁচানোর কি সত্যি কোন আশা নেই? প্রত্যুষ, আমি বলবো না যে আশা নেই, কিন্তু সেটা খুবই ক্ষীণ। আমার মনে হয় পরের হেয়ারিং এর ডেটটাই শেষ ডেট হবে। এরপরই বিচারক রায় দেবেন। কেননা এখনো অবধি আমরা ফাতেমার জন্য বড় কোন এভিডেন্স জোগাড় করতে পারিনি। ফাহিম হতাশ হয়। সে যে ছোট্ট ফারিয়াকে কথা দিয়েছে তার মাকে আবার তার কোলে ফিরিয়ে দেবে। তবে কি আর সেই কথা রাখতে পারবে না? প্রত্যুষ চৌধুরী তবুও সান্ত্বনার হাত রাখে ফাহিমের কাঁধে। বলে, আমি এর মধ্যে নিজের যথাসাধ্য চেষ্টা করব যেন ফাতেমার জন্য কিছু করতে পারি। আপনি একদম উদাস হবেন না। ফাহিম একটু পরেই কফি শপ থেকে চলে যায়। প্রত্যুষ চৌধুরী বিল মিটিয়ে তারপর একটা বস্তির দিকে রওনা দেয়। তার একটা পুরানো ক্লায়েন্ট এই বস্তিতেই তার সাথে দেখা করতে চেয়েছে। সেই ক্লায়েন্টের সাথে দেখা করে সে কিছুক্ষণ তার সাথে কথা বলে। সেই ক্লায়েন্ট প্রত্যুষ চৌধুরীর সাথে অনেক ভালোভাবে কথা বলেন, অনেক আপ্যায়ন করেন। কারণ প্রত্যুষ চৌধুরী তাদের বস্তিকে ডিমলিশ হওয়া থেকে বাঁচিয়েছে। আসলে এই বস্তিকে অবৈধ স্থাপনা উল্লেখ করে একটা বিরাট কোম্পানির মালিক এটা ডিমলিশ করতে চেয়েছিলেন। কিন্তু তাদের এই প্ল্যান পুরো ফ্লপ হয়ে যায়। প্রত্যুষ চৌধুরী নিঃস্বার্থভাবে বস্তিবাসীর হয়ে কেস লড়ে এবং জয়লাভ করে। প্রত্যুষ চৌধুরী দেখা করে ফেরার পথে হঠাৎ একজন হুড়ি পরা ব্যক্তির সাথে ধাক্কা খায়। এতে ব্যক্তিটার মুখ সামান্য নজরে আসে। লোকটা সরি না বলেই চলে যায়। প্রত্যুষ চৌধুরী বেশ অবাক হয়। এই অতিষ্ঠ গরমে হুডি পরে কে? আবার লোকটাকেও তার ভীষণ চেনা চেনা লাগে। কিন্তু মনে করতে পারে কে এই লোক। তারপর হঠাৎ করেই তার মুখের সামনে কারো মুখশ্রী ভেসে ওঠে। প্রত্যুষ চৌধুরী হতবাক হয়ে যায়। বিস্ফোরিত চোখে পিছন ফিরে তাকিয়ে বলে, সোহেল। ততক্ষণে লোকটাও দৌড়ে দৃষ্টিসীমার বাইরে চলে যায়। প্রত্যুষ চৌধুরী দৌড়াতে থাকে তার পিছু। সোহেলের মৃত্যুর রহস্যটা এখন দিন দিন প্রকট আকার ধারণ করছে। সেদিন প্রত্যুষ চৌধুরী সেই হুডি পরা লোকটাকে ধাওয়া করলেও তার কোন সন্ধান সে পায়নি। কিন্তু তার মনে একটা খটকা ঠিকই তৈরি হয়েছিল। সেজন্য প্রত্যুষ এই কেসটাকে নিয়ে আরও বিশদে গবেষণা করছে। যদি ঘটনা এমন হয় যে পুরো কেসটাই একটা মিথ্যার উপর তৈরি তাহলে তো ফাতেমা একদম নিরপরাধ। তাকে শুধু শুধু এই কেসের মধ্যে ফাঁসানো হচ্ছে এবং খুব সম্ভবত এটা অনেক প্ল্যান করে করা হয়েছে। প্রত্যুষ চিন্তা করছিল কিভাবে সব রহস্য দূর করবে। অনেক ভেবে সে এই সিদ্ধান্তে উপনীত হয় যে একা একা কিছু করতে গেলে এখন সে হয়তো সফল হবে না। তার এই কাজে কারো সাহায্যের প্রয়োজন। এমনটা ভাবতেই নুহাসের চেহারাটা ভেসে উঠল প্রত্যুষ চৌধুরীর সামনে। অতঃপর সে নিজেই বলে উঠল, এখন নুহাস ভাইয়াই শুধুমাত্র পারে আমায় সাহায্য করতে। আমায় এখন নুহাস ভাইয়ার কাছেই যেতে হবে। 43। নুহাস আজ ছুটি নিয়েছে। আজকের দিনটা তার কাছে অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজ তার স্ত্রী অর্পার জন্মদিন। অর্পা বেঁচে থাকতে খুব ধুমধাম করে এই দিনটা পালন করত নুহাস। তবে 3 বছর আগে অর্পার আকস্মিক মৃত্যুতে বদলে যায় সবকিছু। যার কারণে এখন দিনটা আর নুহাসের কাছে সুখের নয় বরং শোকের। এই দিন অনাথ আশ্রমে যায় নুহাস। সেখানে গিয়ে অনাথ আশ্রমের বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, সাথে তাদের জন্য অনেক উপহারও নিয়ে যায়। আজও অনাথ আশ্রমে এসেছে নুহাস। বাচ্চারা তাকে দেখেই খুশিতে মেতে ওঠে। নুহাসের হাত থেকে উপহার পেয়ে তো তারা আরও বেশি খুশি হয়। তাদের এই খুশি দেখে নুহাস খন্দকারের মনেও খুশির সঞ্চার হয়। অর্পাও যে বাচ্চাদের খুব ভালোবাসত। কিন্তু মেয়েটার এমন দুর্ভাগ্য যে তার কোনোদিন মা হবার ক্ষমতা ছিল না, এই জন্যই তো নিহাকে এই অনাথ আশ্রম থেকেই দত্তক নিয়েছিল তারা দুজনে। নিহাকে নিয়ে খুব সুন্দর চলছিল তাদের সংসার। তারপর এক দমকা হাওয়া এসে সবকিছু এলোমেলো করে দিল। বদলে দিল সব কিছু। নুহাস সেই সব কথা চিন্তা করে একটা দীর্ঘ শ্বাস ত্যাগ করে।
অতীত নিয়ে ভেবে আর লাভ নেই, এখন ভবিষ্যতের চিন্তা করতে হবে, সুন্দর ভবিষ্যৎ গড়তে যা করা দরকার তাই করতে হবে। নিহাকে নিয়ে বাকিটা জীবন খুব সুন্দর করে কাটিয়ে দেবার স্বপ্ন দেখে সে। অনাথ আশ্রম থেকে বের হতেই প্রত্যুষের সম্মুখীন হয় নুহাশ। প্রত্যুষ যেন তার জন্যই অপেক্ষাতে ছিল। নুহাশকে দেখামাত্র ছুটে এসে বলে, ভাইয়া, আমি জানতাম তোমাকে এখানেই পাওয়া যাবে। তোমার সাথে ভীষণ জরুরি কথা আছে। কি বলবি বল? ফাতেমার কেস সম্পর্কিত কিছু কথা। আমি সোহেলকে দেখেছি। ও আট, কি বলছিসটা কি তুই? সোহেল তো মাতারা চিহ্নরা গেছে। তাহলে তুই ওকে দেখেছিস, এই কথার মানে কি? প্রত্যুষ নুহাশকে সব কথা খুলে বলে। সব শুনে নুহাশ প্রত্যুষকে বলে, আমার মনে হচ্ছে ব্যাপারটা বেশ জটিল। আমি আগেও এটাই ভেবেছিলাম, তবে আমাদের হাতে সময় খুব কম। যা করার দ্রুত করতে হবে। তাহলে আমাদের নেক্সট প্ল্যান কি? তুই যেখানে সোহেলকে দেখেছিলি আমায় সেখানে নিয়ে চল। তাহলে কোন না কোন ক্লু হয়তো পাবো। প্রত্যুষ চৌধুরী বলে, হ্যাঁ, সেটাই ঠিক হবে। যদিও আমি খোঁজ নিয়েছি নিজের মতো, কিন্তু তুমি তো পুলিশ, তাই এই ব্যাপারে তুমি আমার থেকে ভালো বুঝবে। চল। ফাতেমা খাতুন যদি সত্যিই নির্দোষ হয়ে থাকে তাহলে আমাদের নৈতিক দায়িত্ব তার সাজা হওয়া আটকানো। আমি যদিওবা প্রথমে ওনাকে দোষী ভেবেছিলাম, কিন্তু পরে নানা ঘটনার পর দেখলাম ওনার আসলে তেমন কোন দোষ নেই, তাই ওনাকে সাহায্য করতে পারলে আমারও ভালো লাগবে। ৪৪। বস্তি এলাকার আশেপাশে এসে বিভিন্ন মানুষকে সোহেলের ছবি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করছে নুহাশ এবং প্রত্যুষ। কিন্তু কেউ তার ব্যাপারে তেমন কিছু বলতে পারছে না। তাই দুজনকেই বেশ হতাশার মধ্য দিয়ে যেতে হচ্ছে। অনেকক্ষণ অনেক জনকে বলার পর প্রত্যুষ চৌধুরী বলে, আমার মনে হয় না এখানে খুঁজে আর লাভ হবে, চলো আমরা বরং অন্যভাবে ট্রাই করি। নুহাশ হার মানতে চাইল না। সামনে থাকা একটা চায়ের দোকান দেখিয়ে বলল, এই চায়ের দোকানটা এখনো বাকি আছে। চল জিজ্ঞাসা করেই দেখি, যদি কোন সূত্র পাই। নুহাশ ও প্রত্যুষ এগিয়ে গেল চায়ের দোকানের পাশে। নুহাশ চায়ের দোকানিকে সোহেলের ছবি দেখিয়ে বলল, দেখুন তো, এনাকে চেনেন কিনা? কোথাও কি দেখেছেন? তিনি ছবিটা ভালোভাবে দেখে বলল, না সাহেব, আমি তো দেখিনি এনাকে কোথাও। এমন সময় চা খেতে আসা একজন মধ্যবয়সী লোক ছবিটা দেখে বলে, আরে, এই লোকটাকে তো আমি দেখেছি। নুহাশ ও প্রত্যুষ একে অপরের দিকে তাকালো। দুজনের চোখেই আশা ফুটে উঠল। নুহাশ জিজ্ঞেস করল, কোথায় দেখেছেন এনাকে চাচা? একটু মনে করে বলুন তো। লোকটা বলে, আমি একজন রিকশাওয়ালা। রিকশা চালিয়ে জীবনযাপন করি। তো কালকেও রিকশা চালাচ্ছিলাম। হঠাৎ এই লোক দৌড়ে দৌড়ে এসে আমার রিকশা এসে উঠে বসে এবং আমায় বলে জলদি রিকশা চালানো শুরু করতে। আমি জিজ্ঞেস করলাম কই যাবেন, উনি বললেন জাহান্নামে। তারপর বিশ্রী কিছু গালিও দিলেন আমায়। আমিও রিকশা চালানো শুরু করলাম। প্রত্যুষ চৌধুরী অস্থির হয়ে বলল, উনি কোথায় নেমেছিলেন জানেন আপনি? আমাদের নিয়ে যেতে পারবেন সেখানে? হ্যাঁ, কেন নয়? নুহাশ খন্দকার বলে, তাহলে আমাদের এখনই নিয়ে চলুন। রিকশাওয়ালা চা খাওয়া শেষ করে ওদের দুজনকে নিয়ে রিকশায় চেপে বসল। অনেকটা দূরে গিয়ে একটা ঘিঞ্জি গলির সামনে এসে বললেন, উনি এই গলিতেই ঢুকেছেন। নুহাশ খন্দকার রিকশাওয়ালার হাতে ১,০০০ টাকার নোট দিয়ে বলল, অনেক ধন্যবাদ আপনাকে। এরপর দুজনে মিলে গলিতে ঢুকল। বিভিন্ন বাড়িতে খুঁজতে লাগলো সোহেলকে। সব বাড়িতে খোঁজ নেওয়া শেষে বাকি রয় আর একটা বাড়ি। এখন শুধু সেই বাড়িতেই খোঁজ নিতে হবে। নুহাশ এবং প্রত্যুষ দুজনেই এক প্রকার নিশ্চিত যে সোহেল যদি কোথাও থাকে তাহলে এই বাড়িতেই আছে। এজন্য দুজনে চরম প্রস্তুতি নিল। নুহাশের কাছে আত্মরক্ষার জন্য সবসময়ই বন্দুক থাকে। নুহাশ প্রত্যুষের হাতে একটা বন্দুক দিয়ে নিজের কাছে একটা রেখে দিল। অতঃপর প্রত্যুষকে বলল, তুই সামনের গেটে গিয়ে ডাক দে। আমি পেছনের দরজায় গিয়ে দাঁড়াচ্ছি। আজ ওকে হাতে নাতে ধরবই। প্রত্যুষ মাথা নাড়িয়ে সাই জানিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ায়। নুহাশও পিছনের দিকে যায়। প্রত্যুষ কিছুক্ষণ দরজা ধাক্কা দেয়। কিন্তু দরজা খোলার নামগন্ধ নেই। অনেকক্ষণ পর কেউ এসে দরজা খুলে দেয়। এটা আর কেউ নয়, সোহেল নিজেই। প্রত্যুষকে দেখেই সোহেল তৎক্ষণাৎ দরজা লাগিয়ে পেছনের দরজা দিয়ে পালানোর পরিকল্পনা করে। কিন্তু সেগুড়ে বালি। যেই না সে পিছনের দরজা গিয়ে খুলছে অমনি নুহাশ খন্দকার তার মাথায় বন্দুক ধরে চোখ রাঙিয়ে বলল, তোমার খেলা শেষ মিস্টার সোহেল হোসেন। অনেক নাটক করেছ, আর না। এবার তোমার সব অন্যায়ের শাস্তি ভোগার জন্য তৈরি হও। একটা নিরপরাধ মেয়েকে ফাঁসিয়েছ তুমি। এবার তাকে মুক্তি দিয়ে তোমায় জেলে ভরব। হ্যান্ডস আপ। সোহেল হাত দুখানা তোলে। সেও বুঝে যায় তার আর পালানোর পথ নেই। এখন তার সব কীর্তি সবার সামনে আসবে। সব রহস্যের উন্মোচন ঘটবে। ফাতেমাকে আজ আবার কোর্টে তোলা হয়েছে।
আজকের দিনে সবাই ভেবে নিয়েছে ফাতেমাকে কঠিন শাস্তি দেওয়া হবে, কারণ তার নির্দোষ প্রমাণিত হওয়ার তেমন আশা এখন আর কেউ দেখছে না। এদিকে কোর্টের সময় ঘনিয়ে আসার পরেও ফাতেমার উকিল প্রত্যুষ চৌধুরী এখনও উপস্থিত হয়নি, এই নিয়ে সবাই বলাবলি করছিল। শ্রেয়া বসে বসে ফাতেমার জন্য প্রার্থনা করছিল। মোহনা, ফাহিম ও ফারিয়াকে আগলে বসেছিল। মোহনা ফাহিমকে জিজ্ঞেস করে, মিস্টার প্রত্যুষ চৌধুরী এখনও আসছেন না কেন? এই কেসটা জেতার সম্ভাবনা এমনিতেই কম। এখন যদি উনি না আসেন তাহলে তো আমরা নিশ্চিতভাবে হেরে যাব। ফাহিম নিজেও কিছু বুঝতে পারছিল না। তার ভরসা ছিল প্রত্যুষের উপর, যে একমাত্র এই লোকটাই পারবে তার বোনকে বাঁচাতে। কিন্তু সেই আশাও বিফলে চলে গেল হয়তো। ফাহিম দীর্ঘ শ্বাস ফেলল, নিজের পাশে বসা ফারিয়াকে শক্ত করে জড়িয়ে ধরল। এদিকে শ্রেয়া প্রত্যুষকে কল করে যাচ্ছিল কিন্তু সে ফোন ধরছিল না। বিপরীত পক্ষের উকিল ইতিমধ্যেই বলে উঠলেন, আমার মনে হয় আসামি পক্ষের উকিল বুঝে গেছেন যে এই কেসটা আর জেতা সম্ভব নয়। তাই আজ তিনি এখনও এখানে উপস্থিত হননি। আমি মাননীয় জজ সাহেবের কাছে অনুরোধ করব যে মিস্টার সোহেল হোসেনের মৃত্যুর কেসে তার প্রাক্তন স্ত্রী ফাতেমা যে জড়িত সেই প্রমাণ নিশ্চিত যেহেতু হয়েই গেছে, তাই এবার তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। ফাতেমা নির্লিপ্ততা হয়ে সব শুনছিল। সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, যাই হোক না কেন সে সেটা মেনে নেবে। এজন্য কোন ধরনের প্রতিক্রিয়াও দেখাচ্ছে না। এমন সময় হঠাৎ করেই আদালতে উপস্থিত হল প্রত্যুষ, নুহাস এবং তাদের সহিত তারা এনেছে সোহেলকে। কোর্টে উপস্থিত সবাই অবাক, এমনকি ফাতেমাও সোহেলকে জীবিত দেখে বিস্ফোরিত চোখে তাকালো। ৪৫। হঠাৎ করেই যে কেসের মোড় এভাবে ৩৬০ ডিগ্রি ঘুরে যাবে সেটা হয়তোবা কেউ কল্পনাও করতে পারেনি। সোহেলকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। সোহেলকে জীবিত দেখে সবাই ভীষণ অবাক, এমনকি জজ সাহেব নিজেও। জজ সাহেব নিজের বিস্ময় কাটিয়ে বলে ওঠেন, কম দিন তো হলো না এই প্রফেশনে আছি, কিন্তু এমন কেস কখনো দেখিনি যে ভিকটিম এভাবে বেঁচে ফিরে। যাই হোক, আপনি নিজের মুখে নিজের সব সুকীর্তি স্বীকার করুন মিস্টার সোহেল হোসেন। সোহেল একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, ফাতেমার কারণে আমাকে এবং আমার বর্তমান স্ত্রী নয়নাকে জেলে যেতে হয়েছে, এজন্য আমাদের দুজনেরই রাগ ছিল ওর উপর। আমি জেল থেকে জামিন পাওয়ার পরই নয়নার সাথে আমার যোগাযোগ হয়। জেলে গিয়ে আমি ওর সাথে কথা বলি। সেই সময় ও আর আমি দুজনই একমত হই যে ফাতেমাকে যেভাবেই হোক শায়েস্তা করতে হবে। ওর উপর প্রতিশোধ করতে হবে। ও যেহেতু আমাদের জেলের ভাত খাইয়েছে, এজন্য আমরা ওকে জেলের ভাত খাওয়ানোর পরিকল্পনা করি। একদিন রাতে নয়না জেল থেকে পালিয়ে আসে, আমি সেদিন বার থেকে বের হচ্ছিলাম। এগুলো সব আমাদের সাজানো নাটক ছিল। নয়না মিছি মিছি আমায় ফলো করে। তারপর একটা নকল তারা চিহ্ন দিয়ে আমার উপর হামলা করে। আর একটা ক্যামেরায় সেটা রেকর্ড হয়ে যায় যে কেউ আমার উপর হামলা করছে। পরবর্তীতে পরিকল্পনা অনুযায়ী আমি আর নয়না মিলে সেদিন রাতে রাস্তার এক পাগলকে তারা চিহ্ন হত্যা করি। তারপর আমার সব পোশাক আশাক তাকে পরিয়ে দেই, নিজের ফোন, এনআইডি কার্ড সব ওর পকেটে রাখি এবং সর্বশেষ ওর মুখ থেতলে দেই। কিছুদিন থেকেই আমি এমন একজনকে খুঁজছিলাম, যার বয়স এবং উচ্চতা আমার মতোই। আর ওই পাগলটার সাথে সেটা সম্পূর্ণভাবে মিলে যায়। এরপর আমি ওই নকল ভিডিও ক্লিপটা বানিয়ে নয়নার মাধ্যমে পুলিশে হস্তান্তর করি। আর নিজে আত্মগোপনে চলে যাই। জজ সাহেব বলেন, তাহলে ফরেনসিক রিপোর্টে কিভাবে প্রমাণিত হলো যে ওটা আপনার ডেড বডি? সোহেলও সবই টাকার খেলা। জজ সাহেব খুব রেগে গেলেন। আর বললেন, আমি এটা দেখে ভীষণ অবাক হচ্ছি যে আজকাল আইন ব্যবস্থাকে কিভাবে টাকা দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে। শুধুমাত্র টাকার বিনিময়ে যদি আইনের লোকরা এভাবে বিক্রি হয়ে যান তাহলে তো কিছু করার থাকছে না। আমি ফরেনসিক ল্যাবের সাথে জড়িত সব মানুষকে কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবস্থা চাইছি। সোহেল হোসেন এবং নয়না মির্জাকে তারা চিহ্ন নের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছি এবং ফাতেমা খাতুনকে বেকসুর খালাস করছি। ফাতেমার মুখে হাসি ফুটে ওঠে। শ্রেয়া, ফাহিম, মোহনা, প্রত্যুষ চৌধুরী, নুহাস খন্দকার সবাই ভীষণ খুশি হয়। ফারিয়া দৌড়ে এসে ফাতেমাকে জড়িয়ে ধরে। শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। ৪৬। নেহা মির্জা কোর্টের বাইরে থেকে ফিরে আসে। সবকিছু যখন প্রমাণ হয়েই গেছে তখন আর তার কোর্টে গিয়ে কোন কাজ নেই। নেহা কোর্টের বাইরে আসতেই তার ফোনে কল আসে। নেহা বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করতেই বিপরীত দিক থেকে কেউ একজন বলে ওঠেন, তোমাকে যা করতে বলেছিলাম করেছো তো? ফাতেমার হয়ে সাক্ষ্য প্রমাণ দিয়ে ওকে বের করে এনেছো তো? নেহা মির্জা বলে ওঠে, না, কারণ সেটার কোন প্রয়োজনই পড়েনি। আমি কোর্টে পৌঁছানোর আগেই প্রত্যুষ চৌধুরী আর নুহাস খন্দকার মিলে ফাতেমাকে নিরপরাধ প্রমাণ করে ফেলেছে।
সোহেল এবং নয়নার সব কীর্তিও জানাজানি হয়ে গেছে। কোর্ট ওদের শাস্তি দিয়েছে। ফাতেমাও মুক্তি পেয়েছে। আগন্তুক হেসে বলে, মুক্তি আর পেল কই? একটা সমস্যা, মুক্তি পেয়েছে কেবল। আকাশ থেকে পড়ে খেজুর গাছে আটকানোর কথাটা শুনেছ? ওই ফাতেমার সাথে তাই হবে। নেহা, তোমার যা করার করো। আমার পেমেন্টটা দিয়ে দিও। সেটা তো অবশ্যই দিব। তোমার মতো কাজের লোককে পেমেন্ট না দিলে চলে। তবে তার আগে তোমায় আরেকটা দায়িত্ব পালন করতে হবে। কি দায়িত্ব? ওই ফাতেমার কাছাকাছি যাওয়ার চেষ্টা করো। ওর ভরসা জিতে নেওয়ার চেষ্টা করো। আর এর জন্য যা প্রয়োজনীয় তাই করো। আর তারপর, বলেই অট্টহাসিতে ফেটে পড়ে নেহা মির্জা বলে, তারপর কি সেটা আমি খুব ভালো করেই জানি। এটাই তো প্রথম নয়। এর আগে তোমার হয়ে আরো কত কাজ যে করেছি। আশা করি, আগের বারের গুলোর মতো এই কাজটাও ভালোভাবে উতারে দেবে। মনে রেখো, এটা কিন্তু আমি তোমায় শেষ সুযোগ দিয়েছি। যদি এই সুযোগটাকে কাজে লাগাতে না পারো তাহলে মনে রেখো তোমায় আমি বাঁচিয়ে রাখব। পারবো। আমি কোন ভুলচুক করব না। দ্যাটস গুড। বলেই সে কল রেখে দেয়। ফাতেমার একটা বড় ছবি টাঙানো সামনের দেয়ালে। সেই ছবিটায় হাত বুলিয়ে বলে, খুব শীঘ্রই আমাদের দুজনের দেখা হচ্ছে ফাতেমা। দুতি। ফাতেমা আজ মুক্তি পেয়ে আবার তার বাড়িতে ফিরেছে। মোহনা এই খুশিতে ফাতেমার পছন্দমতো সব রান্না বসিয়েছে। ফাহিমও উৎফুল্ল নিজের বোনের ফিরে আসায়। আর ফারিয়া তো এতদিন পর নিজের মাকে ফিরে পেয়ে তার কোল থেকে আর নামতেই চাচ্ছে না। শক্ত করে জড়িয়ে ধরে আছে নিজের মাকে। যেন ছেড়ে দিলেই আবার পালিয়ে যাবে। শ্রেয়া, শাবানা বেগম ও প্রত্যুষও আজ এসেছে। শাবানা বেগম তো ফাতেমাকে বলছেন, তুমি ফিরে আসায় আমি অনেক খুশি হয়েছি মা। এতদিন আল্লাহর দরবারে কত প্রার্থনা করেছি যেন তুমি বেকসুর খালাস পাও। আজ আমার সেই প্রার্থনা পূরণ হয়েছে। এর মধ্যে হঠাৎ নুহাস খন্দকার চলে আসেন সেখানে। সে এসেই ফাতেমার উদ্দেশ্যে বলে, আপনাকে নির্দোষ প্রমাণ করতে পেরে আমিও খুশি। যদি আমার কারণে আপনার বিনা অপরাধে জেল হয়ে যেত তাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। ফাতেমা মৃদু হেসে বলে, আপনি যা করেছেন সবই ছিল আপনার দায়িত্বের খাতিরে। কিন্তু আমার সৃষ্টিকর্তার উপর ঠিকই বিশ্বাস ছিলাম। আমি জানতাম আল্লাহ তার মাসুম বান্দার কোন ক্ষতি হতে দেবেন না। আর দেখুন, ঠিক তাই হয়েছে। চলবে ইনশাআল্লাহ দুতি।